আসসালামু আলাইকুম। আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির প্রথম ক্লাসে আমরা পরাবৃত্ত পর্যন্ত আলোচনা করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা পরাবৃত্ত শেষ করেছি। আজকে আমরা উপবৃত্ত আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপবৃত্ত। আমরা সরাসরি উপবৃত্তের মধ্যে চলে যাই। ঠিক আছে? তাহলে উপবৃত্তের মধ্যে যদি আমরা যাই, তাহলে উপবৃত্ত হচ্ছে আমাদের টাইপ 4 এর কেস নাম্বার 1 এর মধ্যে উপবৃত্তের সূত্রগুলি এবং সমীকরণের বিভিন্ন মান, সমীকরণ থেকে বিভিন্ন মান আমরা নির্ণয় করব। তো উপবৃত্ত যদি আমরা আলোচনা করি, ধরেন এটা একটা এক্স অক্ষ আর এটা একটা ওয়াই অক্ষ এবং এটা কেন্দ্র। আমরা জানি যে কেন্দ্রবিহীন হচ্ছে পরাবৃত্ত আর কেন্দ্রযুক্ত হচ্ছে উপবৃত্ত বা অধিবৃত্ত, এদের কেন্দ্র আছে। এখন দেখেন একটা উপবৃত্ত, এখানে আমরা জানি যে কণিকের বৈশিষ্ট্য ছিল একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলার যে পথটা, সঞ্চার পথটা একটা নির্দিষ্ট রেখা থেকে, এই যে আমি একটু যদি এটা বোঝাই, এটা ধরেন একটা উপবৃত্ত, এটা ধরেন একটা নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দু এটা একটা নির্দিষ্ট সরল রেখা, ওই নির্দিষ্ট বিন্দু থেকে এটার দূরত্ব এই যে সঞ্চার, এমন একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ যেটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে তার দূরত্বটা এবং নির্দিষ্ট একটা রেখার দূরত্বটার অনুপাত কি হয়? অনুপাত। ঠিক আছে, একটা ধ্রুবক সংখ্যা হয়। তার মানে এটা যদি s হয়, এটা যদি p হয়, এটা যদি s pm হয়, তাহলে sp অনুপাত pm ইকুয়াল টু ধ্রুবক। তার মানে ধ্রুবকটাকে আমরা সরাসরি ই লিখে ফেলি নাকি ই, এটা যেহেতু sp ডিভাইডেড বাই pm ইকুয়াল টু ই, এটাকে সহজে লেখা যায় sp ইকুয়াল টু epm, sp ইকুয়াল টু epm লেখা যায়। তো এখন এটা আমরা বাদ দিলাম। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত যার দুইটা থাকে, উপকেন্দ্র থাকে দুইটা। এটা একটা উপকেন্দ্র, নির্দিষ্ট বিন্দুটা উপকেন্দ্র, আর নির্দিষ্ট রেখাটা হচ্ছে আমরা জানি নিয়ামক রেখা। ঠিক আছে, নির্দিষ্ট রেখাটা আমরা জানি নিয়ামক রেখা, আর নির্দিষ্ট যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। তো এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র কয়টা? দুইটা। এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, খেয়াল করেন, এটা একটা উপকেন্দ্র। এরপরে এটা হচ্ছে শীর্ষ, এটা কি বিন্দু? শীর্ষবিন্দু। এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এটা আর একটা শীর্ষবিন্দু, এদিকে একটা নিয়ামক রেখা, এদিকে একটা নিয়ামক রেখা। তার মানে বোঝা গেছে একটা উপবৃত্তের প্রত্যেকটা জিনিস দুইটা করে থাকে, এটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা। ঠিক আছে, তার এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা তার উপকেন্দ্র, এটা একটা তার উপকেন্দ্র, এবং একটা তার কেন্দ্র থাকে যেটা কেন্দ্রযুক্ত কণিক। মানে আমরা জানি কেন্দ্রযুক্ত কণিক হচ্ছে দুইটা, উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত, আর পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই। ঠিক আছে, এখন এটার আমরা যদি সূত্রের ফর্মুলাগুলো আলোচনা করতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমরা নর্মালি ভাবে এটার যে বিন্দুগুলো যদি আমরা এখন ধরেন এটা একটা উপবৃত্ত আমরা আঁকি। ঠিক আছে, ধরেন আমরা একটা উপবৃত্ত আঁকি, এটা হচ্ছে তার দুইটা নিয়ামক রেখা। আমরা এভাবে শর্টকাট ভাবে এখন শিখে ফেলি। এই যে তার এটা একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু এটা একটা তার শীর্ষবিন্দু, তাহলে আমি এক পাশে অঙ্কন করি, আরেক পাশে নিজেই বুঝে ফেলবেন। তাহলে শীর্ষবিন্দু এটা, এটার মান কত? a,0। ঠিক আছে, এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার পাদবিন্দু। ঠিক আছে, আর এখানে একটা উপকেন্দ্র আছে, কেন্দ্রবিন্দু আছে। যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর ছেদবিন্দুতে, মানে যদি উপবৃত্তটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা তো জানেন যে উপবৃত্তের সমীকরণ কত? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। যদি এর মানটা বড় হয় তাহলে বৃহৎ অক্ষ হবে এক্স অক্ষ বরাবর, আর যদি এর মানটা ছোট হয় তাহলে বৃহৎ অক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। আমি আলোচনা করতেছি। ঠিক আছে, তো এখন দেখেন এটা হচ্ছে শীর্ষ, এটা কিন্তু উপকেন্দ্র। ঠিক আছে, এটা কিন্তু উপকেন্দ্র, এই বিন্দুটা কিন্তু উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? উপকেন্দ্র হচ্ছে a,0। মনে রাখবেন উপকেন্দ্র কত? a,। তো এখানে আবার ইটা কোথায় থেকে আসলো? এটা ওই যে উপকেন্দ্রটা। ঠিক আছে, আর এটা হচ্ছে a/e,0, a/e,0 হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। আর এই যে কেন্দ্রবিন্দুটা কত? কেন্দ্রটা ছিল 0,0, কেন্দ্রটা কত? 0,0। তাহলে এখানে কয়টা বিন্দু পাইলাম আমরা? চারটা বিন্দু পাইলাম। সিমিলারলি এখানে এটা হবে কত? -a,0। সিমিলারলি এটা হয়তো কত হবে? -a/e,0। এটা হচ্ছে দূর -a,0, আর এটা হবে -a/e,0। ঠিক আছে, এটা শুধু -a,0, কারণ এটা তো শীর্ষবিন্দু। তাহলে দেখেন এই শীর্ষটা a,0 ছিল, এটা -a,0, এটা a,0, এটা -a,0, এটা a/e,0, এটা কিন্তু -a/e,0। তাহলে বিন্দু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বিন্দু আমরা ধারণা শিখলাম। ঠিক আছে, এই যে উপবৃত্ত থেকে আমরা কয়টা বিন্দু শিখলাম? এই সাতটা বিন্দু যদি আপনি শিখেন, সাতটা বিন্দু বের করতে পারবেন। ঠিক আছে, তার মানে যখনই আমরা দেখবো যে উপবৃত্তটা এটা মানে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1, যদি এর মানটা বড় হয়, এর মানটা
মানটা বড় হয় তাহলে বৃহৎ অক্ষটা হইছে এ, এটা হচ্ছে বৃহৎ অক্ষ। আর ক্যালকুলেশন সব হবে বৃহৎ অক্ষের সাপেক্ষে। উপবৃত্তের ক্ষেত্রে ক্যালকুলেশন সব হবে বৃহৎ অক্ষের সাপেক্ষে। এখন দেখেন আমাকে যদি বলা হয় যে তার অক্ষ বৃহৎ অক্ষের যে দৈর্ঘ্যটা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলতে এখানে এই যে জায়গাটা আর এই জায়গাটা, মানে এই যে এইটুকু তো উপবৃত্ত, তাহলে উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি এখান থেকে এই পর্যন্ত না? তাইলে এখানে -a,0 আর এই বিন্দুটা হচ্ছে কত a,0 ছিল। দুইটা মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি √12 কত হয়ে যাবে a + a হোল স্কয়ার 0 - 0 মানে 0 হোল স্কয়ার, তাহলে এটা কত হয়ে যাবে 2a হয়ে যাবে। মানে দূরত্বটা যদি আমরা বের করি বৃহৎ অক্ষটার দৈর্ঘ্য 2a আর ক্ষুদ্র অক্ষটা এক্ষেত্রে, ঠিক আছে, ক্ষুদ্র অক্ষটা কত হবে? এটা হবে 0, b, এখানে b আছে না, আর এটা হবে কত 0, - b। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কত এখান থেকে যদি এখান পর্যন্ত বের করি তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে তার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কত 2b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা যদি বের করতে চাই এই যে দৈর্ঘ্যটা এখান থেকে এখানে, তাইলে এখন দেখেন আমাকে যদি বলা হয় এই যে শীর্ষবিন্দু, এই যে দুইটা শীর্ষবিন্দু যে দূরত্ব বলে উপকেন্দ্রদের দূরত্ব, তাহলে এই দূরত্ব থেকে এই দূরত্বটা কত হবে? দুইটা বিন্দু আছে না, a,0 একটা -a,0 একটা, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই জাস্ট মাইনাসের প্লাস হয়ে এই হোল স্কয়ার হয়ে যাবে, মানে 2ae হবে আর কি। এটার দৈর্ঘ্যটা যদি ae হয় এটার দৈর্ঘ্যটা হবে 2ae। আবার নিয়ামক দুটার মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বলে ঠিক এখান থেকে এখান পর্যন্ত কত হয়ে যাবে? এই যে এটা হবে a/e প্লাস a/e হোল স্কয়ার রোড তারপরে 0, তো এটা ঘুরে গেলে কত হবে? 2a/e হবে। দেখেন আমরা যদি একটু কৌশলে বুঝে ফেলি যে আসলে আমাকে দিতে পারেন এই উপকেন্দ্র দুইটা দূরত্ব, তখন হবে 2ae। এই যে এই এটাও তো এই নেগেটিভ তো আর হবে না, কারণ দূরত্ব, সেক্ষেত্রে নেগেটিভ হবে না। এখান থেকে এখান পর্যন্ত এটা হবে 2ae, আর এখান থেকে এখানে হবে 2a, আর এখান থেকে এখানে হবে কত 2a/e। ঠিক আছে, এখন আমাকে যদি বলে একটি নিয়ামক রেখা এবং তার নিকটবর্তী উপকেন্দ্র, তাহলে এই নিয়ামক রেখা তার নিকটবর্তী উপকেন্দ্র মানে এই দুইটার মধ্যে দূরত্বটা আমরা নির্ণয় করব, দুইটা বিন্দু দূরত্বটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে দূরত্ব দিয়ে আমাদের কত ভাবে সূত্র আমাদেরকে দিতে পারে। এরপরে আসেন বিন্দুগুলো, আমাকে বলতে পারো উপকেন্দ্র কত, তাহলে উপকেন্দ্র কত প্লাস ae, +-ae,0, কারণ এখানে একটা উপকেন্দ্র এখানে একটা উপকেন্দ্র, এটা ae,0 এটা -ae,0, তাহলে উপকেন্দ্র কত? দুইটা। এরপর শীর্ষ কত? শীর্ষ হচ্ছে +-a,0, একটা হচ্ছে a,0 একটা -a,0। এরপরে নিয়ামকের পাদবিন্দু কত? +-a/e,0, তাহলে এখানে কয়টা পাইলাম? এখানে একটা এখানে একটা। তারপরে আবার কেন্দ্রবিন্দু কত? 0,0, তাহলে আমি কি পাইলাম? এটা ছিল আমার উপকেন্দ্র। ঠিক আছে, তাহলে আমি দূরত্ব নির্ণয় করতে পারি অনেকগুলো, এখান থেকে অনেকগুলো দূরত্ব বের করা যায়, অনেকগুলো বিন্দু বের করা যায়। ঠিক আছে, আমি এটাকে যদি একদম শর্ট ভাবে আরেকবার একদম পুরোটাকে যদি একবার হাইলাইট করে দিই তাহলে কতগুলো বিন্দু পাওয়া যায় দেখেন। এটা যদি আমরা উপবৃত্ত ধরি এবং আমরা বিন্দুগুলো যদি আবার একটু মডিফাই করি, এটা ছিল আমাদের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এটা কি এখন আর নাম লেখা লাগবে? আর এটা হচ্ছে উপকেন্দ্র s a,0, ঠিক আছে, আর এটা হচ্ছে শীর্ষ হচ্ছে কত? a,0, আর এটা হচ্ছে কত? নিয়ামক রেখার পাদবিন্দু এই ভাই, তাইলে এটা কত হবে? -a,0, এটা কত হবে? -a,0, এটা কত হবে? -a/e,0। ঠিক আছে, তাহলে আমরা কয়টা বিন্দু পাইলাম? আমরা 7টা বিন্দু পাইলাম। তাহলে বিন্দু আমাকে যদি বলা হয় বিন্দু যদি আমি কয়টা বিন্দু যদি বের করতে চাই, বিন্দুগুলো কি? উপকেন্দ্র কত? উপবৃত্তের উপকেন্দ্র কত? এটা কোন উপকেন্দ্র? উপবৃত্তটা x² প্লাস y² = 1, যখন এর মানটা কি b থেকে বড়, আমরা এমন ভাবে আঁকছি। ঠিক আছে, তো উপকেন্দ্রটা কত? এই যে উপকেন্দ্র দুইটা কত? +-ae,0, তারপরে শীর্ষ কত? এই শীর্ষটা কত? একটা a,0 একটা -a,0, তাহলে দুইটা a,0, ঠিক আছে, a,0। তারপরে এই নিয়ামকের পাদবিন্দু কত? নিয়ামকের পাদবিন্দু কত? এটা হচ্ছে +-a/e,0, কিভাবে? একটা হচ্ছে a/e,0, একটা -a/e, এই কারণে। আর কেন্দ্র কত? এখানে কেন্দ্রটা কত? 0, সবসময় কেন্দ্র 0 0 হবে এমন না। তাহলে কয়টা বিন্দু আমরা পাই নিলাম? 6টা বিন্দু। আমরা এখানে 7টা, তাইলে এখানে 7টা সূত্র আমরা শিখে ফেলছি। তারপরে দূরত্ব নির্ণয় যদি আমরা দেখি, ঠিক আছে, দূরত্বর জন্য আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পারি যে এই দুটি শীর্ষের দূরত্ব,
মানে জাস্ট শীর্ষের দূরত্ব, আমরা এটাকে বৃহৎ অক্ষ বলতে পারি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটাও বলতে পারি। জাস্ট এটা কত হবে, জাস্ট মডুলাস অফ 2a। কেন? আর এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত, মানে দুটি শীর্ষদের দূরত্ব, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হবে এখান থেকে এখানে, এটার বিন্দুটা কত ছিল 0, b, এটা কত ছিল 0, b, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত ছিল ইজিক্যাল টু জাস্ট মডুলাস অফ 2b এটার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিয়ামকের দূরত্ব কত, এই নিয়ামক থেকে এই নিয়ামকের দূরত্ব আমরা একটু আগে দেখছিলাম এগুলো কিভাবে বের করে দূরত্ব সূত্র দিয়ে, বাট এখন আমাদের এখান থেকে এই দূরত্বটা হচ্ছে a/e আর এটার দূরত্বটা আবার a/e, নিয়ামকের দূরত্ব, নিয়ামক দ্বয়ের, ঠিক আছে, নিয়ামকের দ্বয় লিখেলি, ঠিক আছে, নিয়ামকের দ্বয়ের দূরত্ব কত হবে, নিয়ামকের দ্বয়ের দূরত্ব ইজিক্যাল টু হবে কত 2a/e। ঠিক আছে, শীর্ষ দুটো দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত হবে, দ্বয়ের দূরত্ব ইজিক্যাল টু হবে জাস্ট 2ae, মডুলাস অফ 2ae। দূরত্ব তো নেগেটিভ হয় না, মানে এখান থেকে এখানে যদি ae হয়, এখান থেকে যদি আবার এখানে ae হয়, তাহলে 2ae। তাহলে দূরত্ব নির্ণয়ের আমরা অনেক সূত্র শিখলাম, ঠিক না? তারপর আসেন সমীকরণ নির্ণয়ের জন্য। সমীকরণের জন্য কি হইতে পারে, নিয়ামকের সমীকরণ, ওইটাই y অক্ষের সমান্তরাল, মানে কি x ইজিক্যাল টু প্লাস মাইনাস এই x এর মানটা কত a/e, বাট দুইটা হওয়ার কারণে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। কয়টা সমীকরণ? দুইটা। ঠিক আছে, তারপর এই যে শীর্ষবিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক আঁকি, এই স্পর্শক দ্বয়ের শীর্ষে অঙ্কিত স্পর্শ, এটা হচ্ছে নিয়ামকের আর হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণটা কত হবে, এই x ইজিক্যাল টু কত হবে প্লাস মাইনাস এই a। ঠিক আছে, এরপরে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্র বরাবর যদি আমরা কোনো লম্ব আঁকি, উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে, সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে, লম্বের সমীকরণটা কত হবে এই যে ae, তাহলে x ইজিক্যাল টু প্লাস মাইনাস ae। ঠিক আছে, এবং এই যে অক্ষরেখার সমীকরণ, এখানে বৃহৎ অক্ষের সমীকরণ, মানে বৃহৎ অক্ষের সমীকরণ কত হবে, বৃহৎ অক্ষটা কোনটা, এই বৃহৎ অক্ষের সমীকরণটা হবে x y ইকুয়াল টু 0, কারণ এটা হচ্ছে কোনটা x অক্ষের সমীকরণটা আর কি। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ কত হবে, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 হবে। আমি দেখেন আমরা যে সূত্রগুলো, এটা যদি আমরা কল্পনা করি, তাইলে এখানে আরো দুইটা জিনিস আছে, যে এই যে দৈর্ঘ্যগুলো ওইটা লিখছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এগুলো লিখছে। তার মানে এখানে দেখেন, তার মানে এটা কল্পনা করলে আমরা সব সূত্র আমাদের মাথায় চলে আসে। আমি এটা বুঝাই দিছি, আপনি নিজে জানে এগুলো নিয়ে ক্যালকুলেশন করতে পারেন। তার মানে আপনাকে বিন্দুগুলো ধারণা করতে হবে, বিন্দুগুলো ধারণা করতেই হবে, ঠিক আছে, মানে সাথে সাথে বিন্দুগুলো খেলাইতে হবে। কিভাবে আমি আবারও বলি, তার মানে আমি উপবৃত্তটা আঁকার পরে আমাদের টার্গেট হবে শীর্ষটা a,0, এটা হবে মাইনাস a,0, তারপরে উপকেন্দ্রটা a,0 মাইনাস, এই পাশেরটা মাইনাস আর এই পাশেরটা কি জাস্ট প্লাস a,0, কেন্দ্রটা কত 0,0, নিয়ামক কত a/e,0, এটা কত হবে মাইনাস a/e,0। তো এখন আপনি যেখান থেকে যেখানে দূরত্ব বের করতে বলে, আপনি জাস্ট এই দূরত্ব, এই দুইটা বিন্দু দিয়ে দূরত্বটা বের করতে পারবেন। বুঝবেন যে এটা ae, এখানে যেহেতু 0 আছে 2a/e, এইখান থেকে এখানে দূরত্ব মানে উপকেন্দ্রের দূরত্ব কত হবে 2ae। এরপরে শীর্ষবিন্দুর দূরত্ব মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এটা, হ্যাঁ 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত 2b, নিয়ামকের সমীকরণ কত x = a/e প্লাস মাইনাস a/e, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শ সমীকরণ কত x = প্লাস মাইনাস a, এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত x = প্লাস মাইনাস ae। ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x = 0, বৃহৎ অক্ষের সমীকরণ কি y = 0। তারপরে এগুলো তো ওগুলো বের করলে তো এই সমীকরণগুলো চলে আসে, কারণ আমরা প্লাস মাইনাস দিয়ে কাজ করছি। দেখেন আমি সূত্রটা নিয়ে এতক্ষণ আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটা শেখা মানে আমাদের অঙ্ক শেখা শেষ। ঠিক আছে, এটা শেখা মানে আমাদের অঙ্ক শেখা শেষ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাই এবার, এই যে এখানে আমরা জাস্ট আমাদের নিয়ম অনুযায়ী এখানে যে জিনিসগুলো, এখানে আমরা প্রত্যেকটা জিনিস আঁকছি। এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে নিয়ামক, এই যে উপকেন্দ্রিক যে লম্বটা, তার যে দৈর্ঘ্যটা, এটা কিন্তু 2b²/a, এই যে দৈর্ঘ্যটা। এখন আসেন আপনি, যদি ঘটনাটা এইদিকে না ঘটে এইদিকে ঘটে যায়, মানে ঘটনাটা এইদিকে ঘটে যায়, মানে এটা যদি বৃহৎ অক্ষ হয়, এই y অক্ষটা যদি বৃহৎ অক্ষ হয়, এই y অক্ষটা যদি বৃহৎ অক্ষ হয়, তাহলে এটা ছিল আমাদের 0,b বিন্দু, এটা ছিল 0,-b বিন্দু, এইখানে উপকেন্দ্রটা হয়ে যাবে, এটা হবে কত 0,-be, সকল a এর জায়গায় হয়ে যাবে b আর সকল x এর জায়গায় হয়ে যাবে y। শেষ।
আপনাকে আর কিছু করা লাগবে না। আর ওই জিরোগুলো তো উল্টায় যাবে, আপনি জানেন এটা 0,b হবে, ঠিক আছে। আর এটা ছিল a,0 ওই পাশেরটা, এটা কেন্দ্র 0,0। তো এবার এটা হবে তার নিয়ামক রেখা, তাহলে নিয়ামকের পাদবিন্দু হবে কত 0,v/e, আর এটা হবে কত 0,-v/e। তাহলে এখন যে সমীকরণগুলো এখানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে না, সবগুলো চেঞ্জ হয়ে যাবে না, বুঝছেন কিনা? জাস্ট শুধু এটাই চেঞ্জ হবে যখনই দেখবেন v বড়, সমীকরণটা যখন x² / a² প্লাস y² / v² 1, যদি দেখেন v এ থেকে বড়, তাইলে বৃহৎ অক্ষটা কোনটা এখন, এটা থেকে এটা, মানে বৃহৎ অক্ষটা হচ্ছে 2v, ক্ষুদ্র অক্ষটা কত এখান থেকে এটা, এটা হবে a,0 আর এটা হবে 0,a, আরে -a,0, ঠিক আছে, -a,0। তাহলে এটার দৈর্ঘ্যটা কত হবে 2a, এই সম্পূর্ণটার দৈর্ঘ্যটা কত হবে 2b, মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন আমরা এখানে দুইটা জিনিস আলোচনা করেছি, x² / a² প্লাস y² / b², যদি এর মান b থেকে বড় হয়, আবার যদি b এর মান a থেকে বড় হয়, ঠিক আছে। তার মানে এর মান যদি বড় হয়, দেখেন কেন্দ্রটা কি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, এটা ক্ষেত্রে 2b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, এটা কিন্তু 2a, সবকিছু চেঞ্জ। যেটা অক্ষের সমীকরণ মানে বৃহৎ অক্ষের সমীকরণ, যেটা x অক্ষ ছিল, হ্যাঁ, y = 0, যেগুলো আমরা মানে একদম বেসিক সহকারে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে ইটা ছিল, ই এর মানটা আপনি কিভাবে মনে রাখবেন, এই √e = 1, যখনই দেখবেন সমীকরণটা প্লাস, মানে x² / a² প্লাস y² / b² = 1, মানে সমীকরণটা যখন দেখবেন এখানে প্লাস, আপনি মনে রাখবেন এখানে মাইনাস। আর যে মানটা বড়, এখানে a > b ও হইতে পারে, আমরা জানি যে b > b < a ও হইতে পারে, মানে a দূরে, এটা তো একই লিখছে, b > a হইতে পারে, মানে এর মান b থেকে বড় হইতে পারে, b এর মান ওই থেকে, যে বড় সে নিচে চলে যাবে, যে বড় সে নিচে চলে যাবে, বুঝছেন ঘটনাটা? এ ও বড় হইতে পারে, বি ও বড় হইতে পারে, সেই অনুযায়ী যে বড় সে নিচে চলে যাবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন এই উৎকেন্দ্রিকতা বের করার জন্য। তাইলে এই সূত্রের বেলা, মানে যখন আমি এটা করব তখন কত হয়ে যাবে বড়, আর যদি বি বড় হয় তাহলে b² / a² হয়ে যাবে। তাইলে এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন শীর্ষবিন্দু +-a,0, শীর্ষবিন্দু +-a,0 আর 0, +-b, উৎকেন্দ্রিকতা কত বা বিকেন্দ্রিকতাও বলা হয়, এই দিকে √, এইটা a বড় হইলে a নিচে, b বড় হইলে b নিচে, দেখছেন এটা। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যে উপকেন্দ্র বরাবর যে লম্বটা আঁকছি, যে সমীকরণটা কত ছিল, x = +-ae, এটার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 2b² / a, এবং এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত +-ae,0। তাহলে দেখেন একটা বিন্দুটা জানলে আমাদের সবকিছু হাতে চলে আসে, হ্যাঁ। নিয়ামকের দূরত্ব কি, এবার পরামিতিক সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, x = a cos θ এবং y = b sin θ, এটা সেমই থাকে। পরামিতিক সমীকরণ এই দুইটার ক্ষেত্রে কি থাকে, সেমই থাকে। জাস্ট আমি সূত্রের বেসিকটা আলোচনা করেছি, আশা করি এটা দিয়ে এখন আমরা বাকি ইনফরমেশন পার পেয়ে যাব, বাকি ইনফরমেশন একবারে আমরা মানে করে ফেলতে পারবো। আমরা চলে যাই এই কনসেপ্টের উপর ভিত্তি করে, সূত্রগুলো তো সবাই বুঝছেন, এখানে আরো যে সূত্রগুলো আছে এখানে এগুলো একটু রিভিশন দিবেন, হ্যাঁ, কোনটা নাই বা না বুঝলে আলাদাভাবে জানাবেন যে বুঝে নাই, তারপরও আমরা সলভ করে দিব। আমরা এখন চলে যাই এই কনসেপ্টের উপর ভিত্তি করে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের সমীকরণকে আমরা আগে আদর্শ আকারে, যেমন এখানে বলছে কি 9x² প্লাস এর কত 25y² = 225, নিয়ামকের দ্বয়ের, মানে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো নিয়ামকের দ্বয়ের মানে কি, ওই যে 2a এর মানে এটাই, কারণ মনে আছে নিয়ামক দুইটা, মানে এটা থেকে এটাও হইতে পারে বা 2b/e এটাও তো হইতে পারে। তো আমাদের বুঝতে হবে আসলে কোনটা, কারণ এটা যদি a বড় হয় তাহলে এই সমীকরণের সূত্র ছিল এটা নিয়ামক দ্বয়ের দূরত্ব, কিন্তু v বড় হলে কিন্তু এটা হওয়ার কথা ছিল। এখন কোনটা হবে সেটা নির্ভর করবে কে বড় সেটা যাচাই করার জন্য। সব সময় আমার আদর্শ সমীকরণটা কি ফরম্যাটে নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে, x² / a² প্লাস y² / b² = 1। আদর্শ সমীকরণে x² এর কোনো সহগ থাকবে না, y² এর কোনো সহগ থাকবে না, নিচে যা খুশি থাকুক প্রবলেম না, আর এখানে ফিক্সড 1, এখানে ফিক্সড 1, মানে 1 বানাইতে হবে, x² এর কোনো সহগ থাকবে না, বাকি যা আছে সব নিচে নিয়ে আসতে হবে। তাইলে প্রথমত এখানে 225 আছে, এটার 1 বানাই, তাহলে 9x² / 225, মানে ভাগ করলাম 225 দ্বারা, এটাকে 1 বানানোর জন্য 225 = 1 হইল। এবার এই 9 দ্বারা এটাকে ভাগ করলে, আমাদের রেজাল্টটা হয় কত 25, 9x² / 25 হয়, 9 দ্বারা ভাগ করলে 25 হয়ে যায়, আর 25 দ্বারা ভাগ করলে আমার মনে হয় 9 হবে, ঠিক আছে, একই কথা। তার মানে এটাকে আমরা লিখতে পারি x² / 5² প্লাস y² / 3² = 1। তাহলে a এর মান হচ্ছে 5 এবং b এর মান হচ্ছে 3। তাহলে কে বড়, a বড়, কে বড়,
এ বড়, দেখছেন? তাহলে এ বড় কোনটা? সমীকরণ কিন্তু এটা, এ বড়, তাহলে সূত্র কোনটা হবে? এটা হবে। হ্যাঁ, এখন ই এর মানটা লাগবে, দূরত্ব 2 × 5 পাই এলএসি। এখন ইটা লাগবে, কারণ এইটা হচ্ছে আমাদের নিয়ামকদের দূরত্ব কত ছিল, আমাকে বলতে নিয়ামকদের দূরত্ব। এখন আমাকে যেইটা বলুক, যেটাই বলুক আমি সেটাই পারবো। এখন আমি কি করতে পারি? এর মানটা, তো এর মানটা আমি কিভাবে বের করবো? কারণ এই তো আমার দরকার, এই তো আমার দরকার। এর মানটা আমি কি করব? এর মানের জন্য 1 মাইনাস আমি যেটা বড় এটাকে নিচে দিব, a স্কয়ার মানে 25 লিখেলে ডাইরেক্ট, b স্কয়ার মানে 9 লিখেলে, তাহলে এটা হবে 25 মাইনাস 9 মানে 16 মানে 16 ডিভাইডেড বাই 25, রেজাল্টটা হবে 4 ডিভাইডেড বাই 5 এর মান। তো এর মান পাইছি, এটা হচ্ছে 4/5। তাহলে 2 × 5 মানে 10, 10 × 5/4 কাটাকাটি করলে এটা হয় 5, 5 5 25 হয় নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, 25/2 হইল কিভাবে? এটা তো 4/5 হইল, ঠিক আছে। ও এটাতে কাটলে তো 25, তাইলে আমার এখানে উত্তরটা 25/2 হইল। ক্যালকুলেশনটা করলেই বোঝা যাবে যে এর মান হচ্ছে 5, 5 দোকানে 10, আর 10 ডিভাইডেড বাই 4/5 উল্টাই দিলে এই 10 × 5/4 হয়ে যাবে। তাহলে এটাকে কাটলে হয়, ঠিক আছে ঠিক আছে, এটাকে কাটলে হয় 5/2 নিচে, তার মানে 5 5 25, 25/2 হবে। ঠিক আছে, এখানে ভুল করছি, এটা 5 দোকানে 10 হবে, আমি 20 লিখে লিখছি, 20 লিখে 4 5 বানাইতেছি এটাকে। ঠিক আছে, তাহলে 10 হলে তো 2, 5 দোকানে 10 বাই আরো 2 থাকবে এখানে। ঠিক আছে, 10 হলে তো আর কাটাকাটি যায় না, আমি 4 ভাইবা আর এটা 20 ভাইবা কাজ করতেছি। ঠিক আছে, তার মানে আমরা এটা বুঝলাম। এখন আমাকে যদি বলা হয় নিয়ামকের, আমাকে বলতে নিয়ামকদের দূরত্ব, যদি বলতো উপকেন্দ্রদের দূরত্ব তাহলে 2ae হইতো, 2 × 5 × এটার মান কত হইতো? 4/5, এর মানও বের করা। যদি বলতো শীর্ষবিন্দুর দূরত্ব শুধু 2a, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ঠিক আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, সবই তো আমাদের আছে। ঠিক আছে, দৈর্ঘ্য যদি বলতো, যদি বলতো বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষর y = 0, y এর জায়গায় y আছে। যদি বলতো যে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হবে x = +- a/e। কেন? আমরা জানি যে a বড়, যদি ওইটা হইতো তাহলে b = +- y = b/e হইতো। তাইলে এখানে তো সবই আমাদের জানা, সমস্যা কি? ঠিক আছে, যদি বি বড় হইতো আর কি, তো এটা তো বি বড় না, তো আমাদের নিয়ামকের সমীকরণ বললে এটা হবে। যদি উপকেন্দ্রের সমীকরণ বলে x = +- ae, দুইটা সমীকরণ আর কি, তাহলে x এর মান x, +- a এর মান কত ছিল? 5, এর মান ছিল কত? এর মান ছিল 4/5, কাটা গেলে x = +- 5, মানে একটা x = 5, একটা x = -5। তাহলে এখানে দেখেন, মানে আপনি যদি একটা জিনিস বুঝেন, তাইলে এখানে এই জাতীয় সমীকরণ থেকে বাকি যত ফর্মুলা আছে সব একটা ম্যাথের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আর আপনি সূত্র কি করবেন? সূত্র কি এগুলো মুখস্থ করবেন? আপনি শুধু বিন্দুগুলোকে আইডিয়া করে রাখবেন, সূত্রটা আপনার হাতের মুঠোয় নিয়ে নেবেন। এই সূত্র যদি আপনি মুখস্থ করতে যান, উপকেন্দ্রের সমীকরণ এটা, হ্যাঁ এটা এটা হচ্ছে উপকেন্দ্র, এটা নিয়ামক রেখা, এটা সেটা শিখতে যান, ঠিক আছে। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, উপরে x স্কয়ার আছে কিনা। যদি x স্কয়ার না থাকে, যদি x - 1² বাই ধরেন 2 স্কয়ার থাকতো, তখন কেন্দ্রটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্রটা এই -1 এদিকে 0 দিলে x এর মান 1, মানে সবসময় তো 0 0 হয় না। তবে আমরা 90% এমসিকিউতে 99% ম্যাথই বা 100% ম্যাথই দিবে কে কেন্দ্রটা 0 0 আদর্শ সমীকরণের সাথে তুলনা করে। বাট সিকিউর ক্ষেত্রে একটু চেঞ্জ আসতে পারে যখন সৃজনশীল আসবে। ঠিক আছে, আমরা এই টাইপ থেকে আমরা আরেকটা এমসিকিউ করি। 2 নাম্বারটা দেখেন। এখন মানে এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না, সরাসরি উপবৃত্ত উৎকেন্দ্রিকতা চাইছে। তাহলে 25x² প্লাস কত 16y² কত 400। তাহলে 400 দ্বারা ভাগ করলে x² ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। 400 দ্বারা ভাগ করলে y² ডিভাইডেড বাই 25 হয়ে যাবে, ইকুয়াল টু কত 1। 400 দ্বারা সবটাকে ভাগ করলাম, তাহলে x² ডিভাইডেড বাই 4, 4² প্লাস y² ডিভাইডেড বাই কত 5² ইকুয়াল টু কত 1। কে বড়? b বড়। দেখছেন ঘটনাটা চেঞ্জ। তাহলে b বড় হইলে আমরা উৎকেন্দ্রিকতা চাইছে, তাহলে উৎকেন্দ্রিকতা চাইলে কি হবে? 1 মাইনাস, যে বড় সে নিচে, তাহলে নিচে মানে b², নিচে হবে b² মানে 25, আর উপরে হবে a² মানে 4² মানে 16। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 25 - 16 মানে 9, মানে রুট করলে 3 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে ই এর মান। আর সবসময় মনে রাখবেন এর মানটা কত? 0 থেকে এর মানটা 1 পর্যন্ত উপবৃত্তের জন্য। ঠিক আছে, মনে আছে? এর মানটা 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। এখানে আরো কিছু জিনিস হচ্ছে, আমাকে উৎকেন্দ্রিকতা না চেয়ে আমাকে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য জানতে চাইতে পারে। তো বৃহৎ অক্ষর দৈর্ঘ্য এটা কিন্তু 2b। এই কেন? কারণ b বড়। b বড় হইলে বৃহৎ অক্ষরটা 2b, ক্ষুদ্র অক্ষরটা হচ্ছে 2a।
ঠিক আছে। উপকেন্দ্র কত? উপকেন্দ্র প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস বি, খেয়াল করছেন? তাহলে বি এর মানও জানা, ই এর মানও জানা। নিয়ামকের সমীকরণ কত হবে? y প্লাস মাইনাস বি বাই ই হবে। অন্য সময় কত হইতো? x প্লাস মাইনাস এ বাই ই হইতো, যদি এ বড় হইতো। তাহলে সূত্রগুলো যদি আপনি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, একটা থেকে আমাকে এই প্রশ্নটা থেকে, এই যে উদ্দীপকটা থেকে উৎকেন্দ্রিকতা দিছে, কত কি যে দিতে পারতো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত। তাহলে আমি যদি বৃহৎ অক্ষ এবং 4x² প্লাস y² ইজিক্যাল টু 2 আছে, 2 দ্বারা ভাগ করি, তাহলে x² বাই এখানে আরেকটা 2 থাকবে, 2 দ্বারা ভাগ করার পরেও y² ইজিক্যাল টু 2 ডিভাইডেড বাই 1। বাট এই x² কিন্তু মুক্ত থাকা লাগে বলছিলাম। তাহলে এই x² ডিভাইডেড বাই এটাকে আমি হাফ আকারে নিয়ে আসি নিচে, আর প্লাস y² বাই 2 ইজিক্যাল টু 1। এই জায়গাটাকে আমি আরেকটু স্মার্ট ভাবে লিখলে 1/√2 দিয়ে স্কয়ার দেওয়া যায়, প্লাস y² ডিভাইডেড বাই 2 স্কয়ার ইকুয়াল টু 1 দেওয়া যায়। প্রশ্ন বলছে কি? বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাইলে এটা হচ্ছে এর মান 1/√2 আর বি এর মান কত? 2। তাহলে এই থেকে আমি কি বুঝলাম? বড় অক্ষ কোনটা? এখানে বিটা বড় না, এর তুলনায় বিটা বড় না, তাহলে বৃহৎ অক্ষ হবে 2b আর ক্ষুদ্র অক্ষ হবে 2 × a। তাহলে এটা হচ্ছে 2a। ঠিক আছে, মানে 2a আর 2b টা কত? এটা করলে 4 হয়, আর এটা কাটাকাটি করলে শুধু √2 হয়। 2/1/√2 মানে √2 হয়। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা কত হইলো? একটা হচ্ছে বৃহৎ অক্ষটা আমাদের এই কত, এর মানটা 1/2। এটা কিন্তু একটু ঝামেলা আছে, এটা কিন্তু 2 আসে, আমি একটু ভুল করছি। 2 হইলে এটা √2 দিতে হয়, তাহলে √2 দিলে এর মানটা হয় √2। ঠিক আছে, তো 1/√2 অবশ্যই ছোট, তাহলে এটা হয় √2। তাহলে 2b মানে 2√2। ঠিক আছে, এটা 4 হয় না, তখন 2√2 হয়ে যায়। ঠিক আছে, তো বৃহৎ অক্ষরটা 2√2, ক্ষুদ্র অক্ষরটা শুধু √2। তাহলে বৃহৎ অক্ষর 2√2, ক্ষুদ্র অক্ষর √2। ঠিক আছে, জাস্ট আমি একটু এই ক্যালকুলেশনে জাস্ট এই জায়গায় ওই যে স্কয়ারটা আমি 4 বানাই দিতে, বাট এখানে কিন্তু 2 ছিল। 2 আসলে স্কয়ার বানাইতে গেলে √2 দিতে হবে। তাহলে বি এর মানটা √2 হয়, তো এটা হয় 1/√2 স্কয়ার, কারণ এটা হয় 1/√2 স্কয়ার, এটা হয় √2 স্কয়ার। তাহলে বড়টাকে √2, তাহলে ওইটা অনুযায়ী সূত্র করতে হবে। এখন আমাকে এখান থেকে কয়টা প্রশ্ন করতে পারে? 1000টা প্রশ্ন করতে পারে। উপকেন্দ্রের দৈর্ঘ্য কত, নিয়ামকদের দূরত্ব কত, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, উপকেন্দ্র কত, নিয়ামকের ছেদবিন্দু কত, নিয়ামকের সমীকরণ কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি 2b² বাই a, কিন্তু এটা বলা হয়ে যাবে কত? 2a² ডিভাইডেড বাই b। সবকিছু উল্টাই যাবে, কারণ আপনি সূত্র শিখবেন একটা, যখন দেখবেন উল্টাটা আসছে আপনার কাছে, মানে সমীকরণের বিটা বড় হয়ে গেছে এর তুলনায়, তখন আপনি সূত্রটাকে উল্টাই দিবেন। একটা সূত্র শিখবেন 2b² বাই a, বৃহৎ মানে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা, ওই যে উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্যটা কত ছিল, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ছিল এটা 2b² বাই a, এখন হবে কত? 2a² বাই b। একটা ভালো করে ঠোঁটস্থ করলে আরেকটা আপনি নিজে নিজেই বুঝে ফেলবেন। আমরা চলে যাই পরবর্তী, 9x² প্লাস 4y² 36 উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত? আমি দেখি আগে, দৈর্ঘ্যটা হইতে পারে 2b² বাই a, হইতে পারে 2a² বাই b। এখন কোনটা হবে সেটা দেখার বিষয়। যদি a গ্রেটার দেন b হয় তাহলে এটা হওয়ার কথা, যদি b গ্রেটার দেন a হয় তাহলে এটা হওয়ার কথা। এখন আমি এখানে 9x² 36 দ্বারা যদি ভাগ করি, তাহলে উপরে x² ডিভাইডেড বাই নিচে 4 মানে 2² আসবে, আর এটা হবে y² ডিভাইডেড বাই 9 আসবে নিচে 4 দ্বারা 36 ভাগ করলে। 9 হলে 3², কে বড়? b বড়। কে বড়? b বড়। আমি 36 দ্বারা ভাগ করে এখানে 1 বানাইলাম, আর এইদিকে x² y² পাইলাম। তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণকে সে ফলো করছে। তো এখন এই যে এটা উপবৃত্তের এখন বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে লম্বের দৈর্ঘ্য এটা হবে না, এটা হবে, অবশ্যই এটা হবে। কারণ কি? কে বড়? b বড়। b বড় হইলে এটা 2 × a² এর মান কত? 3। a² মানে 3² মানে 9, ধরো 2 × a² মানে 4 ডিভাইডেড বাই b, b এর মান হচ্ছে 9। তাহলে 8 ডিভাইডেড বাই 9 হবে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আমাকে কি শুধু একটা কোশ্চেনই করতে পারে? আমাকে কিন্তু কোশ্চেন করতে পারে অনেকগুলো। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন করতে পারে এখান থেকে, শুধু একটা না। এটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, কোনো সমস্যা নেই, এটা কেন্দ্র হইলে চেঞ্জ হইতো, কিন্তু উৎকেন্দ্রিকতা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমরা ওই 2 নম্বরে যে উৎকেন্দ্রিকতা বের করছি, এর মানটা কে বড় এটা চিন্তা করবো। এখানে তো 1 আছে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই xy এর সহগ থাকতে পারবে না, x² বা এখানে সহগ থাকতে পারবে না, বাট এটা x+2 হোল স্কয়ার থাকতে পারবে। ঠিক আছে, এই y+2 হোল স্কয়ার থাকতে পারবে, বাট সহগ থাকতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপরে এখানে সেম কাহিনী,
উপবৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র, কেন্দ্র জানি কত 0 0, বাট x এর জায়গায় কত আছে, x এর মানও 0 ছিল, y এর মানও 0 ছিল, কেন্দ্র আদর্শটার। বাট এখানে কি x এর জায়গায় x আছে, x - 1 = 0, y - 2 = 0, তাহলে কেন্দ্রটা 1,2 হয়ে যাচ্ছে। এখানে x এর মান 1, এখানে y এর মান 2, তাহলে 1,2 হচ্ছে আমাদের কেন্দ্র। উপকেন্দ্র দুইটি, উপকেন্দ্রটা কত হবে, উপকেন্দ্র এটা কিন্তু x² / a² লেখা যায়, মানে 12² প্লাস y² বাই এটাকে লেখা যায় 13² ইকুয়াল টু কত আছে 1। তার মানে এখানে উপবৃত্তের কেন্দ্রটা কত হওয়ার কথা, হ্যাঁ উপকেন্দ্র দুইটা, তাহলে উপকেন্দ্র কে বড়, বি বড়, তাহলে বি বড় হইলে উপকেন্দ্র কত 0, প্লাস মাইনাস বিই, মনে আছে? তাহলে এর মানটা আগে বের করতে হবে। তাহলে এখানে 0 সবগুলোতেই শুরুতে 0 আছে, তাহলে অপশন বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে এখন 0, প্লাস মাইনাস বি, তাহলে এর মানটা কত, বি এর মানটা আমি বুঝে ফেলছি, বি এর মান 13, আর এর মানটা আমি কত বের করব 1 মাইনাস যে বড় সে নিচে, তাহলে বি স্কয়ার মানে 169 আর এ স্কয়ার মানে 144, 169 25 5/13 হবে। এর মানও পাইলাম, বি এর মানও পাইলাম, তাহলে 0, প্লাস মাইনাস বি এর মান 13 আর এটার মান হচ্ছে 5/13, 13 কাটা, তাহলে 0, প্লাস মাইনাস 5 হয়ে যাবে। তাহলে উপকেন্দ্রটা কত পাইছি এটা। কিন্তু যদি এটা এ বড় হইতো এ প্লাস মাইনাস এ ই কমা 0 হইতো, এ বড় হইলো কত হইতো, প্লাস মাইনাস এ ই কমা 0 হইতো। ঠিক আছে, জিনিসগুলো জাস্ট একটু মাথায় রেখে নিলে হইলো যে এটা হচ্ছে এটা। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের ক্ষুদ্র অক্ষের অর্ধেক, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ই এর মান কত। এখানে একটু অন্য টাইপের একটা কোশ্চেন দিছে, এটার মধ্যে সরাসরি সমীকরণ থেকে বের করতে বলে নাই। উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্বটা আমরা কি জানি, জাস্ট 2v²/a ধরে নিলাম, আমরা ধরে নিলাম এ বড়, ঠিক আছে, এবং ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তাহলে ক্ষুদ্র অক্ষটা কত 2v, ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তার মানে কি এটাকে অর্ধেক করে দিব, ইজিক্যাল টু ভি লিখে দিব, 2v কে অর্ধেক করলে কত v হয়, তাহলে ই এর মান কত, তাহলে ই ইজিক্যাল টু আমরা কত জানি, ই এর মানটা আমরা যেহেতু আমরা a > b ধরছি, তাহলে সেই অনুযায়ী এটা বড় হওয়ার কথা, তাহলে a²/v², তাহলে এখানে আমি a²b² একটা সম্পর্ক জানি, 2b² = ab পাইছি, 2b² = ab পাইছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি এই একটা v কাটা দেই, তাহলে এখানে থাকতেছে কত, এই 2b = a, এর মানটা কত হচ্ছে 2b হচ্ছে, ইজিক্যাল টু 1 মাইনাস এর মান যদি 2b বসাই দেই, এখানে b² এর মান যদি 2b বসাই দেই, এটা 4b² চলে আসবে না, b² কাটা 1 মাইনাস 1/4 আসবে, তাহলে লসাগু হলে 4 - 3, 4 - 1/4 ইজিক্যাল টু কত হয়ে যাবে, √3/2 হয়ে যাবে। তাহলে এর মানটা কত পাইলাম, বুঝছেননি ঘটনাটা। বলছেটা কি যে এখানে এই যে উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্যটা সেটা বৃহৎ অক্ষের অর্ধেক, তাহলে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তাহলে আমি যেহেতু এই 2b² ধরছি, মানে আমি বৃহৎ অক্ষটার লম্বের দৈর্ঘ্যটাকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাকে, লম্বের দৈর্ঘ্যটাকে 2b² ধরে নিছি, তাহলে এটা ধরছি কোন ফর্মুলা অনুযায়ী, এ বড় অনুযায়ী ধরা হয়েছে, কারণ এটা তো 2a²/b ও হতে পারতো, বাট আমি এটা ধরছি কারণ এ বড়, তাইলে আমি বৃহৎ এবং করতে কি এই যে ক্ষুদ্র অক্ষ, তাহলে ক্ষুদ্র অক্ষ কত ছিল সেই অনুযায়ী 2b ছিল ক্ষুদ্র অক্ষের অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করলে এটা হয় b, তাহলে এই যে লম্বের দৈর্ঘ্যটা b এর সমান, সেখান থেকে আমি এর মানটা কত পাইছি 2b পাইছি, আর আমাকে বলছি এর মানটা কত, ই বার করতে দিলাম, এখানে এর মানটা আবার 2b বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি, এর মান চলে আসছে। 9 নম্বরটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই, আশা করি সবাই বুঝবেন। এই 6,4 বিন্দুগামী এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তো আমি প্রথমে যদি এই এত বিন্দুগামী বলতে কি বোঝায়, যে এখানে x এর মান 6 আর y এর মান কত 4, যদি আমি এখানে x এর মান 6 y এর মান 4 বসাই দিই, তাহলে p পেয়ে ফেলবো না, তাহলে p এর মান 100 পাইছি, জাস্ট বিন্দুটা বসাই দিলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা p এর মানটা 100 পাবো। তো p এর মান যদি আমরা 100 পাই, সেই 100 যদি আমি এখানে বসাই দিই, এটা 10² হয়, এটা 5² হয়, তাহলে কে বড়, এ বড়, তাহলে এখন উৎকেন্দ্রিকতাটা ইজি হয়ে গেল না, √1 মাইনাস এর মান যদি 100 হয়, a² আর b² হবে 25, তাহলে এটা হবে কত 100 - 25 মানে 75, জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে আনসারটা √3/2 পাওয়া যাবে। ঠিক আছে, আনসারটা √3/2 কোনটা √3/2 আসবে। আমি এখানে এটা লিখে দিলাম, √3/4 হয়তো আসবে আমাদের এখানে, ঠিক আছে, এটাই আসবে, কারণ এটাকে ক্যালকুলেশন 75/100 হবে রুট, তার মানে এটা 25 দ্বারা ভাগ করলে √3/4 আর 4টা 2 হয়ে যাবে, তাহলে √3/2, ঠিক আছে, ইকুয়াল টু √3/2 হয়ে গেল। ঠিক আছে, বুঝছেন ঘটনাটা। তার মানে এত বিন্দুগামী। পরে আমরা চলে যাই আমরা আরেকটা টপিক্সের মধ্যে, এই টপিক্সটা বেশি গুরুত্বপূর্ণ না, যেটা আমরা পরাবৃত্তের ক্ষেত্রে করছি, সমীকরণটা। এতক্ষণ আমরা সমীকরণ থেকে বিভিন্ন ফর্মুলা নির্ণয় করছি, বিভিন্ন ছোট ছোট মান বের করতে বলছি, এখন আমাদেরকে এই বিভিন্ন মান দিয়ে দিবে সমীকরণটা বের করা লাগে। ঠিক আছে, যদি কখনো কোনো উপবৃত্তের ক্ষেত্রে যদি আপনি দেখেন একটা উপকেন্দ্র আপনার কাছে জানা এবং উপকেন্দ্র জানা এবং একটা নিয়ামক রেখা জানা এবং এর মানটা জানা,
কি কি জানা, এই নিয়ামকটা জানা, উপকেন্দ্রটা জানা এবং এর মান জানা। তখন এটা থেকে এটার দূরত্বটা আমরা জানি না, এসপি ইজ ইকুয়াল টু কত, ইপিএম সূত্রটা ছিল যে একদম শুরুতেই তো বেসিকটা আলোচনা করেছি। তাইলে এই যে উপকেন্দ্রটা যদি আমি আলফা কমা বিটা ধরি, এই যে দূরত্ব রেখাটাকে, এই নিয়ামক রেখাটাকে যদি আমি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ধরি, ঠিক আছে, বা এই যে রেখাটা, আমাদের রেখাটা যদি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হয়, উপকেন্দ্র যদি আলফা বিটা হয়, উৎকেন্দ্রিকটা যদি ই হয়, তাইলে এই যে এসপি, এসপি মানে কত, এক্স মাইনাস ওই বিন্দুটা, পরাবৃত্তের বিন্দুটা কত, উপরত্ব, উপবৃত্তের উপরস্থ বিন্দুটা এক্স কমা ওয়াই হলে, তাহলে এই বিন্দুর দূরত্ব এসপি মানে কি, এই এটা থেকে এটা দূরত্ব, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, যেহেতু এটা দূরত্ব একটা রুট আসবে, ইজিক্যাল টু ই থাকবে। আর পি এম মানে কি, পি এম মানে পি থেকে এম মানে এটা ছিল, এই যে এটা ছিল উপকেন্দ্র, আরে নিয়ামক রেখা এটা ছিল একটা বিন্দু, তার একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব মনে আছে, ওই যে এইটা ax প্লাস বিআই প্লাস সি রুট ওভার অফ কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি আমি বর্গ করে দেই, এই রুটটা উঠে যাবে, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস কত, ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার হয়ে যাবে, বর্গ করলে এটা হয়ে যাবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে কত আসবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি যদি কোনো উপবৃত্তের ক্ষেত্রে, কখনো কোনো উপবৃত্তের ক্ষেত্রে আমি যদি কেন্দ্র জানি, মানে আরে উপকেন্দ্র জানি যে আলফা বিটা, তাইলে এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার দেবো। আর ই এর মান যদি আমি জানি এটা, আর নিয়ামক রেখা যদি জানি এটা, তাইলে এই যে এখানে এবি কি ছিল, এই নিয়ামক রেখার এক্স ওয়াই এর যে সহগগুলো তার বর্গের যোগফলের বর্গমূল ছিল, ঠিক আছে। তো এটা আমরা তো বর্গ করার কারণে চলে গেছে, তো এই সূত্রটা দিয়ে আমরা সরাসরি এই তিনটা জিনিস জানলে আমরা কি করতে পারি, ক্ষেত্রফলটা আর এই দূর সমীকরণটা বের করতে পারি। মানে সমীকরণটা কিসের, উপবৃত্তের সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও আমরা উপবৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা বলতে আমি শুরুতেই ধরে নিতে পারি যে উপবৃত্তের সমীকরণটা এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, যদি অন্য জিনিস দেওয়া থাকে ধরে নিলাম এ গ্রেটার দেন যদি বি হয়, এ গ্রেটার দেন বি অনুযায়ী, তো আমরা কি করতে হবে, আমাদের বিভিন্ন সম্পর্ক বলে দিব যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তাহলে 2 ইজ ইকুয়াল টু 4 বলে দিলে এর মান পাই এলাম, ঠিক আছে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যদি দেয়া দেয় যে 2, তাইলে ক্ষুদ্র অক্ষর হচ্ছে 2b, 2b দিলে 2 ইলে b এর মান 1, তাহলে এই b আর এই যদি পাইলে এখানে বসাই দেবো। এই বিভিন্ন ইয়া দিয়া আমাদেরকে কি করতে বলতে পারে, সমীকরণটা বের করো। তো আমি a আর b এখানে বসাই দিলে তো সমীকরণটা পাইলেছি, ঠিক না। কেন্দ্রটা যদি 0 0 হয়, কিন্তু কেন্দ্র যদি 0 0 না হয় আলফা বিটা হয়, তাইলে জাস্ট সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি 1 2 হইতো তাহলে এটা 1 আর এটা 2 হইতো, আর নিচে a স্কয়ার b স্কয়ার তো আবার বের করা লাগবে, a আর b তো বের করা ছাড়া। আর উপবৃত্তের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলটা হচ্ছে পাই এ বি, মানে এ আর বি তো বুঝছেনই, ওই যে এ আর বি ছিল ওই এ বি, ঠিক আছে। এভাবে এই যে উপবৃত্ত দ্বারা যদি কোনো ক্ষেত্র তৈরি হয়, তার যে ক্ষেত্রফলটা, ঠিক আছে, সেটা আমরা পাই এ বি দিয়ে ক্ষেত্রফলটা বের করতে পারি, ঠিক আছে। এখানে এইগুলো খুবই বড় ম্যাথ, যেগুলো এমসিকিউ না, যেগুলো সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। কোথাও আসে নাই, ফর্মুলা অনুযায়ী আমি 2টা ম্যাথ দিয়েছি, ঠিক আছে। এখানে নিয়ম অনুযায়ী আমি 2টা ম্যাথ দিয়েছি। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে যারা উপকেন্দ্র বলে দেওয়া আছে, তাহলে উপকেন্দ্র মানে আলফা আর বিটা, তারপরে উৎকেন্দ্রিকতা বলে দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। তাইলে ওই যে সূত্রটা ডাইরেক্ট বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি, ঠিক আছে। ওই যে সূত্রটা সরাসরি বসাই দিয়েছি, আর এখানে ওই যে শর্ত দেওয়া আছে এবি বের করে মূল জায়গায় বসাই দিয়েছি। কোন উপবৃত্তের বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ হয়, তাহলে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর মানেই এটা এরকম এ বড় ছিল, তার মানে আমি বুঝে ফেলছি। হ্যাঁ, ক্ষুদ্র অক্ষ ফোকাস ধরে, আমি বলছি ফোকাস ধরে মধ্যবর্তী দূরত্ব 12, তাহলে ফোকাস দুইটা মানে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব 12, তাহলে 2a ইজ ইকুয়াল টু 12, বুঝছেন। এরপরে বলছি কি নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব মানে 2a বাই e ইজ ইকুয়াল টু কত বলছিল, 16, তার মানে এটা 16 বলেছে। তো এই দুইটা থেকে যদি আমি একটা থেকে e এর মানটা বসাই আরেকটাতে বসাই, তাহলে প্রথমে a পাবো না, ঠিক আছে। এবার এর মান যদি যে কোনো একটাতে বসাই দেয় ই পাবো না, তাহলে প্রথমে এই দুইটাকে ক্যালকুলেশন করে এ পাইলাম, পরে ই পাইলাম। এই এ ই বসাই দিয়ে আমাদের যেহেতু বলছে উপবৃত্তের সমীকরণ, তাইলে আমাদের ঘটনাটা কি ছিল, এ দিয়া ই দিয়া কাজ হবে না, আমার লাগবে এ আর বি, কারণ সমীকরণটা কত ছিল, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কারণ তারা নিজেরাই বলে দিছে উপবৃত্তটা এক্স অক্ষ হচ্ছে তার বৃহৎ অক্ষ, তার মানে এটা এ বড়, ঠিক আছে। তাইলে আমার এ আর বি লাগবে, তো আমাদের কাছে এ আছে কিন্তু বি তো নাই, কিন্তু ইউ আছিল। তো ই যখনই আমরা জানি তখনই আমরা জানি যেহেতু ফর্মুলাটা এ বড় বি এ নিচে, তাহলে এখানে এ আর ই বসাই দিলে কি বি ক্যালকুলেশন করে পাবো না, তাহলে বি পাবো। তাহলে বি আর এ পাইলে আমি মূল সমীকরণে যদি বসাই দেই, তাইলে আমার এখান থেকে কি চলে আসবে, ওই সমীকরণটা চলে আসবে। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, ঠিক আছে। তাহলে উপবৃত্ত আমরা এই পর্যন্ত, এই উপবৃত্ত নিয়ে আপনাদের যত প্রবলেম আছে সব একসাথে শেষ হয়ে গেল। উপবৃত্ত নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। এই উপবৃত্তের প্রথম যে বেসিক গুলো, এগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। ওই যে সূত্রগুলো আছে, যে সূত্রগুলো
ঠিক আছে, এভাবে বোঝার পরে আপনি আশা করি যে কোনো এমসিকিউ এরপর আপনি নিজে সিকিউ সব কিছু বুঝে ফেলবেন। ঠিক আছে, আমি বেসিকটা দেওয়ার চেষ্টা করেছি, এখানে এমসিকিউ গুলো আপনি হিউজ প্র্যাকটিস করতে পারেন। আপনি এইচএসসি দ্বিতীয় পত্র একটা বই নেন এবং ষষ্ঠ অধ্যায়ে গাইড নেন, ষষ্ঠ অধ্যায়ে যান, ওই অধ্যায়ে এমসিকিউর মধ্যে যাইয়া উপবৃত্ত অংশের সকল এমসিকিউ শেষ করে ফেলেন। এই টপিকগুলো ভালো করে বোঝার পরে আশা করি আপনি সবগুলো পারবেন যদি আপনি ফুল বেসিকটা শিখেন। বোর্ডে আসা এবং এডমিশনে আসা এমসিকিউ গুলো বেশি গুরুত্ব দেওয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।